ফটোগ্রাফি নিয়ে আমি যেটা আপনাদেরকে সবার প্রথমে বলতে চাই, এরকম টাইপের ভিডিওগুলোতে আপনারা খুঁজে পাবেন ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি নিয়ে ছোটোখাটো ট্রিক্স অ্যান্ড টিপস। সো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইজ, আমি আসিফ আহমেদ, আর আজকে আমি ফিরে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। সো লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম আপনাদেরকে যে আপনারা আমাকে জানাবেন যে আমি যেই নতুন সিরিজটা আনতে যাচ্ছি এই বিষয়ে আপনারা ইন্টারেস্টেড কিনা। তো অনেকেই কমেন্ট করেছেন, আমার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা নেবেন। সো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। সো আমার পেছনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটি হলো আমার এখন পর্যন্ত যতগুলো ফটোগ্রাফি করা হয়েছে তার মধ্যে আমার পার্সোনালি সবচেয়ে পছন্দের ছবি, আর অনেকেরই এই ছবিটা অনেক অনেক ভালো লাগে। সো এই ছবিটি কেন তুলেছিলাম, ওই সময় মাথায় কি কাজ করছিল, অথবা এই ছবির পেছনের গল্পটা কি, সে সম্পর্কে আমরা জানবো। সো প্রথমে কথা বলা যাক এই ছবিটি নিয়ে আমি এখন পর্যন্ত কি কি অ্যাচিভ করতে পেরেছি সেইগুলো বিষয়ে। এই ছবিটি তুলেছিলাম আমি 2016 সালে, আর 2017 সালে এই ছবিটি আমার প্রথম প্রদর্শিত হয়েছিল। 2017 সালে 4 ফ্রেম বাংলাদেশ প্রেজেন্ট ন্যাশনাল ফটো এক্সিবিশন দ্য শাটার ডাউন 2017-এ এই ছবিটি আমার প্রদর্শিত হয়, এবং পরবর্তী সময়ে আরও 2-3টি এক্সিবিশনে 2017 এবং 2018 সালে এই ছবিটি প্রদর্শিত হয়েছিল। এরপরে চতুর্থবারের মতো 2022 সালে বাঘমামা প্রেজেন্ট আর্ট অ্যান্ড ফটোগ্রাফি কন্টেস্টে আমি টপ 10 ফটোগ্রাফারের মধ্যে একজন ছিলাম এই ছবিটি নিয়ে, এবং 5th টাইমের মতো 2022 সালেই ক্লাসিক্যাল ক্লাসিস্টের ফটোগ্রাফি সেগমেন্টে আমি ফার্স্ট রানার আপ হই এই ছবিটি নিয়ে। এবং তারপরে 2023 সালে, অর্থাৎ এই বছরে, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ দ্বারা আয়োজিত DRMC সামাইরা গ্রুপ জাতীয় ফটোগ্রাফি উৎসবে এই ছবিটি সহ আরও 5টি ছবি প্রদর্শিত হয়। আর এই এক্সিবিশনের একটি মজার গল্প হলো, এই এক্সিবিশনের প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশের প্রখ্যাত উপস্থাপক ও সঞ্চালক আমাদের সবার প্রিয় আব্দুল নূর তুষার স্যার, এবং এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন DRMC কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম স্যার। তো এইটা আমার জন্য আসলে অনেক বড় একটি অ্যাচিভমেন্ট ছিল, এবং এই অনুষ্ঠানে আমাদের তুষার স্যার প্রধান অতিথি হিসেবে ছিলেন, এবং তার আমার ছবিটি পার্সোনালি অনেক পছন্দ হয়, এবং সে সেই ছবিটি নিয়ে যায় তার সাথে। সো এই সবগুলো অ্যাচিভমেন্টের পেছনে রয়েছে আমার এই ছবিটি। আসলে আমি যেটা মনে করি ফটোগ্রাফি নিয়ে, আমি আমার যতটুকু ফটোগ্রাফি নিয়ে আসলে পথ চলা অথবা এই ফটোগ্রাফি নিয়ে কাজ করে আসা হচ্ছে, আমি বিগত 9 বছর ধরে ফটোগ্রাফির সাথে যুক্ত আছি, এবং আসলে কোনো কিছুই কখনো কেউ সম্পূর্ণ শিখে ফেলতে পারে না। সো ফটোগ্রাফিটাও আমার কাছে ঠিক তেমনই। আমি যেমন এই 9 বছর ধরে নানান রকম ফটোগ্রাফি করে আসছি, আমার পার্সোনালি ন্যাচারাল ফটোগ্রাফি অথবা স্ট্রিট ফটোগ্রাফি এইরকম টাইপের ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে। সো ফটোগ্রাফি নিয়ে আমি যেটা আপনাদেরকে সবার প্রথমে বলতে চাই সেটা হলো যে ফটোগ্রাফির জন্য আসলে আপনার একদম প্রফেশনাল কোনো ক্যামেরা বা প্রফেশনাল ডিভাইসের যে খুবই প্রয়োজন এমনটা কিন্তু না। কারণ হলো আমার কাছে যেটা মনে হয় যে ফটোগ্রাফি আসলে আমাদের মস্তিষ্কে কি চলছে, আমরা যেটা দেখছি সেটাকে আমরা একটি ক্যামেরাবন্দি করে অন্য মানুষের কাছে আমাদের যে পার্সপেক্টিভটা সেটা পৌঁছাতে পারাটাই আসলে আমার কাছে মনে হয় ফটোগ্রাফির মেইন উদ্দেশ্য হওয়া উচিত। তাহলে আমরা অনেক সুন্দর সুন্দর ছবি উপহার পাবো। আসলে এই পৃথিবীতে আমরা অনেক রকম ফটোগ্রাফি দেখে থাকি। এই ফটোগ্রাফিগুলোর মধ্যে আমরা যদি সেগমেন্টে ভাগ করি তাহলে আমরা এখানে ন্যাচার ফটোগ্রাফি পাবো, স্ট্রিট ফটোগ্রাফি পাবো, পোর্ট্রেট ফটোশ্যুট অথবা আমরা যে মডেল ফটোশ্যুট সেগুলো পাবো। সেরকম অনেক ধরনের ফটোগ্রাফি থাকে। তো আসলে আমার মন কারে যেই জায়গাটা সেটা হলো যে সুন্দর কম্পোজিশন মেনটেন করে যেই ছবিগুলো তোলা হয়, সেই ছবিগুলো আসলে সবার দেখতেও ভালো লাগে, এবং অনেক সময় এই ছবিগুলো দ্বারা অনেক সুন্দর সুন্দর মেসেজও দেওয়া যায়। যদি আমরা এই ছবিটির গল্পে ফিরে যাই তাহলে এই ছবিটি আমি তুলেছিলাম 2016 সালে। আমি আমার কাজিনের সাথে ঘুরতে গেছিলাম, আমরা গেছিলাম হলো পাবনাতে। তো একদিক দিয়ে এটাও বলা যায় যে ট্রাভেলিংয়ের শুরুটাও আসলে সেই সময় আমি যখন বাসা থেকে বাসার মানুষের সাথে না যেয়ে একা কোথাও যাওয়া কাজিনের সাথে, এইটা আসলে ফার্স্ট টাইম ছিল আমার 2016 সালেই। সো সেই সময় আমি পাবনাতে যাই। আমি পাবনাতে প্রায় 1 সপ্তাহের জন্য ঘুরতে গেছিলাম, পাবনাটাকে এক্সপ্লোর করতে গেছিলাম। তো সেই সময় আসলে আমি ব্লগটা শুরু করিনি, তখন আমি ফটোগ্রাফি করতাম, ফটোগ্রাফি বেশি পছন্দ ছিল।
তো আমরা যখন পাবনাতে যাই, আমি পাবনার বেড়া পৌরসভা বেড়ায় গেছিলাম। তো এই বেড়াতে একটি নদীর পাড় ছিল। সো আমরা একদিন সকাল সকাল আমি আর আমার কাজিন নৌকা নিয়ে সেই নদীটা পার হয়েই সামনে চরে যাই, নদীর ওই পাশে চরে। সো আসলে আমরা যে বেড়াতে ছিলাম, ওই বেড়ার অপোজিটের যে চরটা, সেই চরটা আসলে সিরাজগঞ্জের মধ্যে পড়ে যায়। মানে এটা যদি আমরা ভৌগোলিক দিক থেকে চিন্তা করি তাহলে সেটা সিরাজগঞ্জে পড়ে যাবে। সেই চর দিয়ে যদি আমরা হাঁটতে থাকি, যমুনা ব্রিজ আছে, সেই ব্রিজের নিচে পৌঁছে যেতে পারি। তো আমরা সেই চরটায় যখন যাই, সেই চরটা খুবই সুন্দর, সাধারণ একটি চর, যেমন নদীর পাড়ের চর হয়ে থাকে। তো সেইখানে আসলে সবচেয়ে মন কেড়েছিল যেটা আমার, সেই চরটায় আমার চোখ যত দূর যায় তত দূর বিস্তৃত সরিষার বাগান ছিল। শাহরুখ খানের ডিডিএলজি মুভিতে আপনারা অনেকে দেখেছেন যে সরিষার একটি বিস্তীর্ণ জমি, সেই রকম আসলে আমি সেখানে দেখতে পাই। অ্যান্ড সেটা আমি আমার লাইফে প্রথম দেখি যে এত বিস্তৃত সরিষার জমি। সো অনেক সুন্দর একটি ছোট্ট গ্রাম, চরের ভেতরে ছোট্ট কিছু বাড়ি আছে, তারা সেখানে সরিষার চাষ করে, তাদের গরু আছে কিছু। সো এইরকম একটা সুন্দর এনভায়রনমেন্ট। তো আমরা যখন নৌকা থেকে নেমে সেই চরে হাঁটা শুরু করি, তো নৌকা থেকে নামার পরে আমি আমার হাতের ডান সাইডে তাকিয়ে দেখছিলাম যে ওখানে তিনটা মানুষ ছিল, যারা একটি ফ্রেম বানিয়েছিল, একটি বাঁশ দিয়ে ফ্রেম বানিয়েছিল, এই ছবিটিতে যেরকম দেখতে পাচ্ছেন। এবং এই ফ্রেমটিতে তারা ফ্রেমটা কেবল তখন তৈরি করছে, দড়ি দিয়ে ফ্রেমটা বানাচ্ছে, যেন ওই ফ্রেমের উপরে একটা বড় নৌকা উল্টা করে হেলান দিয়ে রেখে নৌকার মেরামত করতে পারে। তো তখনও নৌকাটা রাখেনি, তখন তারা ফ্রেমটা বানাচ্ছিল। তো যখন তারা ফ্রেমটা বানায়, আসলে সেই সময়টা ছিল যত সম্ভব সকাল 9টা থেকে 10টা নাগাদ হবে। তো শীতের সকাল ছিল, এইটা খুবই সুন্দর একটা ওয়েদার ছিল, আমার মনে আছে। সেই সময় যেহেতু আমি ব্লগ করতাম না, এই কারণে আপনাদেরকে আমি ফুটেজগুলো দেখাতে পারছি না। যদি আমি ব্লগ করতে পারতাম, আপনাদেরকে আমি এই ফুটেজগুলো দেখাতে পারতাম, অনেক ভালো লাগতো ইনশাল্লাহ যদি আপনারা এই ফুটেজগুলো দেখতে পারতেন। তো ইনশাল্লাহ এরকম আমি সিরাজগঞ্জে ব্লগ করব। তো গল্পে ফিরে আসা যাক। তো সেইখানে আমি হঠাৎ করে যখন দেখি যে ফ্রেমে 3জন কাজ করছে, 3জন তারা এইভাবে একই অ্যাঙ্গেলে দাঁড়িয়ে তারা হলো দড়ি বাঁধছিল। তো এই জিনিসটা আসলে আমার খুবই সুন্দর লাগে। আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব আপনারা সবাই রুল অফ থার্ডস বিষয়টা ফলো করবেন। রুল অফ থার্ডস বলতে বোঝায় যে আমরা আমাদের গ্রিড লাইন যেটা আছে, একটা লাইন থাকে লম্বালম্বিভাবে এবং আড়াআড়িভাবে। তো এই লাইনটাকে আমরা বলি হলো রুল অফ থার্ড ফটোগ্রাফির ভাষায়। সো এই লাইনটা মেনটেন করে যদি আপনারা কিছু ছবি তুলেন, লাইক লাইনের একটা বিন্দুতে যদি আপনি আপনার সাবজেক্ট রাখেন অ্যান্ড বাকিটা যদি সুন্দর এনভায়রনমেন্ট ক্যাপচার করতে পারেন, এখানে আপনারা দেখবেন যে আপনার ছবিগুলো একটি সুন্দর কম্পোজিশনের মধ্যে আসবে। মানে এইরকম টাইপ আমরা অনেক রকম ছবি দেখতে পারি। এই ছবিগুলো আমি এখন স্ক্রিনে যে ছবিগুলো আসছে, এগুলো সব কিছুই হলো রুল অফ থার্ডস মেনটেন করে ছবিগুলো তোলা। সো এই ছবিগুলো আসলে আমাদের অ্যাজ এ হিউম্যান, আমাদের এই ছবিগুলো দেখতে অনেক সুন্দর লাগে এবং এই ছবিগুলো আসলে খুব সুন্দর কম্পোজিশন মেনে ক্রিয়েট হয়। সো আমার কাছে ফ্রেমটা দেখে ফার্স্টে মাথায় এই জিনিসটা হিট করেছিল যে এটা তো রুল অফ থার্ড একদম ভিজুয়ালি দেখতে পাচ্ছি। সো এই জায়গায় আমি 3টা সাবজেক্টকেও দেখতে পাচ্ছি যারা ঠিক সেই লাইনগুলো নিয়ে খেলছে বা লাইনগুলো নিয়ে কাজ করছে। সো আমার মাথায় বিষয়টা আসলে এইভাবেই তখন ক্যাচ করেছিল। সো সেই সময় আমি তখন ইউজ করতাম ক্যানন 1200D, আর তার সাথে আমি তখন নতুন লেন্স কিনেছিলাম 50mm। সো এই দুইটার কম্বিনেশনে আমি সেই ছবিটি তুলি এবং সেই ছবিটি তোলার পরে আমার কাছে একটি অনেক সুন্দর ছবি বলে মনে হয়েছিল। আমার এই ছবিটি তোলার সময় আমি 2টি বিষয় ফলো করেছিলাম। একটি হলো রুল অফ থার্ডস, যেটা আমি লাইন মেনটেন করে আমি একটি কম্পোজিশন ক্রিয়েট করেছিলাম, এবং সেকেন্ড বিষয়টি হলো সিলুয়েট। ফটোগ্রাফির ভাষায় সিলুয়েট বলতে বোঝায় হলো যে আমরা যেসব ছবিগুলো দেখি যে ছায়া, মানে আমাদের পেছনে লাইট আছে এবং আমাদের সাবজেক্টটি একটি শ্যাডো, জাস্ট ডার্ক। সো এই বিষয়টিকে ফটোগ্রাফির ভাষায় বলা হয় সিলুয়েট। তো এই সিলুয়েট অ্যান্ড রুল অফ থার্ড দুইটির কম্বিনেশনে আমি এই ছবিটি পেয়েছিলাম, যেটি আমার কাছে মনে হয় এটি আমার তোলা এখন পর্যন্ত সবচেয়ে সেরা ছবি, এবং আমি এই ছবিটাকে পার্সোনালি অনেক পছন্দ করি। এবং এতদিন পর্যন্ত আমার যেসব অর্জনগুলো আছে সেই সবের মধ্যে বেশিরভাগ অর্জনই আমার এই ছবিটি দ্বারা পাওয়া। সো এই দুইটি বিষয়কে মেনটেন করে আসলে আমি এই ছবিটি তুলেছিলাম। সে থেকে এই যে আজ পর্যন্ত অনেকগুলো এক্সিবিশনে আমি এই ছবিটি প্রদর্শিত করতে পেরেছি, এটি আমার কাছে অনেক বড় একটি অর্জন। এবং এই ছবিটি আসলে আপনাদের কেমন লেগেছে বা এই ছবি বিষয়ে আপনাদের কি মতামত, এই বিষয়গুলো আমার সাথে শেয়ার করবেন। আরেকটি বিষয় সেটি হলো যে আমি এখন পর্যন্ত যেসব ছবিগুলো তুলেছি, বেশিরভাগ ছবিকে আমি একটি নাম দ্বারা আখ্যায়িত করার চেষ্টা করেছি। এই ছবিটির নাম আমি দিয়েছিলাম, যেটা ইংলিশে হলো হিউম্যান স্কাল্পচার এবং বাংলাতে হলো মানব ভাস্কর্য। তো আমার কাছে সেই সময় ছবিটি তোলার পরে মনে হয়েছিল যে আমি একটি মানব ভাস্কর্যকে ফ্রেমবন্দি করতে পেরেছি, যেখানে আমি ফটোগ্রাফির কিছু রুলস
ফটোগ্রাফির কিছু সেগমেন্টকে কম্বাইন করে একটি সুন্দর কম্পোজিশন দেখাতে পেরেছি। সো এই ছবিটি আসলে খুব সুন্দরভাবে আমাদেরকে রুল অফ থার্ড বোঝাতে খুবই হেল্প করে, কারণ রুল অফ থার্ড আপনারা যখন গ্রেড লাইন ইউজ করে কোনো ছবি তুলবেন এবং রুল অফ থার্ড মেনটেন করে যখন কোনো একটা ছবি তুলবেন, তখন ছবিটি একটি সুন্দর কম্পোজিশন ক্রিয়েট করে, যেটি আপনার ছবিকে আরও আকর্ষণীয় এবং ডাইনামিক করে তুলতে সাহায্য করে। সো এই ছোটোখাটো যে বিষয়গুলা, এই কম্পোজিশন মেনটেন করে যে ছবি তোলা, এই বিষয়গুলো যদি আপনারা মেনটেন করেন তাহলে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। সো ভিডিওর প্রথম দিকে আমি যেই বিষয়টা বলছিলাম যে আসলে ফটোগ্রাফি করার জন্য গিয়ারটা ততটা প্রয়োজন না যতটা আগে আপনার প্রয়োজন হলো যে আপনার মাথার যে কনসেপ্টটা, আপনি যেমন কনসেপ্টে কোনো একটা কিছুকে দেখছেন অথবা কোনো কিছু একটা ভাবছেন, সেই জিনিসটাকে আপনি যে কোনো ক্যামেরা দ্বারাই ক্যাপচার করতে পারেন এবং আপনার যে মনের মেসেজটা সেটা পৌঁছাতে পারেন। আমি সবসময় ট্রাই করি যেন আমি একটা মিনিংফুল ছবি তুলতে পারি। সো আপনারাও এরকম মিনিংফুল একটা ছবি তোলার ট্রাই করবেন, এই কম্পোজিশনগুলো ক্রিয়েট করবেন। আপনারা ট্রাই করবেন যে আপনার ছবিতে যেন সুন্দর একটি কম্পোজিশন থাকে, তাহলে দেখবেন আপনার ছবিটি অন্যদের থেকে ভিন্ন হবে। সো এই ছিল আমার আসলে এই ছবিটির পেছনের গল্প। আমি যদি ভ্লগ করতাম সেই সময়, তাহলে হয়তো সেই সময়ের অবস্থা বা সিনারিওর যেটা ছিল সেটা আমি দেখাতে পারতাম আপনাদের সাথে। তবে যেহেতু আমি নতুন সিরিজটি চালু করেছি, আমি এখন থেকে ট্রাই করব এরকম সুন্দর সুন্দর যখন ছবি ক্যাপচার করব, তখন এই ছবির যেই বিহাইন্ড দ্য সিনটা সেটা রেকর্ড করার, যেন এটাকে আমি একটি বিহাইন্ড দ্য সিনের ভ্লগ আকারে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি, যে এই ছবিটি তোলার পেছনে আমি কিভাবে কাজ করছিলাম বা এই ছবিটি তোলার পেছনে আমার গল্পটা কী ছিল। সো আশা করি আপনাদের সবার ভালো লাগছে। আজকে অনেক কথা বলা হলো। আমি এখন থেকে আমার রেগুলার ভ্লগের পাশাপাশি এরকমও ভিডিও নিয়ে আসবো। এরকম টাইপের ভিডিওগুলোতে আপনারা খুঁজে পাবেন ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি নিয়ে ছোটোখাটো ট্রিক্স অ্যান্ড টিপস, যেটি আপনাকে আপনার ছবি এবং ভিডিও বানাতে অনেকটাই হেল্প করবে। সো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে আপনার মতামতটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং যারা এখনও পেজটি ফলো করেননি তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন, এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে ফটোগ্রাফি বিষয়ে এরকম ছোটোখাটো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে তাদেরকেও হেল্প করতে পারেন। সো এখনই শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিন এই ভিডিওটি। সো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকে এ পর্যন্তই।